আচ্ছা, লাস্ট ক্লাস আমরা করলাম সি এর যে শেষের দিকে, মানে ইফ এলস দিয়ে যে সমস্ত স্টেটমেন্টগুলো, অর্থাৎ কন্ডিশনাল এবং ডিসিশন মেকিং যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের উপরে ভিত্তি করে 1 নম্বর এবং 2 নম্বর 52 পাতায় 1 নম্বর এবং 2 নম্বর প্রোগ্রামটা আমরা সিম্পল প্রোগ্রাম ছিল সেটা দেখেছি। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্ট দেখলাম, কিন্তু সেটা হচ্ছে ইফ এলস। এখানে যে সিম্পল প্রোগ্রামটা দেওয়া রয়েছে সেখানে একটাই মাত্র ইফের পার্ট বলা হয়েছে, এলস পার্টটা আমরা বলিনি, কারণ সিম্পল প্রোগ্রাম দেখানো হয়েছে। এখানে সিম্পল প্রোগ্রামের মধ্যে একটা পার্ট করে প্রোগ্রামটা টার্মিনেট করে যাবে। এরপরে আমরা যদি একটু ক্রিটিক্যাল সিচুয়েশানে ঢুকি, অর্থাৎ যেটা অরিজিনালি হয়, যে আমাদের যে কোনো যদি ইফ ব্যবহার করা হয়, তাহলে ইফের আমরা দুটো পার্ট পেয়েছি, সেটা আমরা দেখেছি। একটা ইফ পার্ট অরিজিনাল, আর একটা এলস পার্ট, সেটা হচ্ছে তার ডিভিশন। এখন ইফ পার্ট পজিটিভ হতে পারে আর এলস পার্টটা নেগেটিভ হতে পারে। মানে যে প্রশ্নটা রয়েছে, যে শর্তটা রয়েছে, সেই শর্তটা কখনো কখনো ফলস হতে পারে, কখনো কখনো ট্রু হতে পারে। ট্রুটা ফার্স্ট পার্টে থাকতে পারে, আবার ট্রুটা সেকেন্ড পার্টেও থাকতে পারে। ফলসটা ফার্স্ট পার্টেও থাকতে পারে, আবার সেকেন্ড পার্টেও থাকতে পারে। এটা যে প্রোগ্রামিং করছে তার উপরে নির্ভর করছে সে কিভাবে নেবে, কোন পার্টটা আগে নেবে বা কোন পার্টটা পরে নেবে। অনেক সময় আমরা হয় কি, যে পার্টটা আমরা সবথেকে বেশি পরিমাণে কাজ আছে যে পার্টে, সেই পার্টটা আমরা ফার্স্ট নিই, মানে ইফ পার্টে নিয়ে নিই। আর এলস পার্টে একদম যেটা দরকার নেই বা যেটা হবার সম্ভাবনা খুব কম, সেই পার্টে সেই টোটাল কন্ডিশানগুলো এলস পার্টে দিয়ে দিই, তাতে আমাদের সুবিধে হয় বা স্টেটমেন্ট লিখতে সুবিধে হবে। আবার অনেকেই এলস পার্টে ওটা রেখে দিয়ে ইফ পার্টে ওই যে প্রথমেই যেটার থেকে না হওয়ার সম্ভাবনা বেশি বা প্রোগ্রামটা টার্মিনেট করে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই পার্টের কাজটা আগে করিয়ে নেয়। তো আমরা প্রথম দিকে এই যে 1 নম্বর এবং 2 নম্বর যে এক্সাম্পল বইয়েতে পেলাম, সেই 1 নম্বর এবং 2 নম্বর এক্সাম্পলে আমরা শুধু ফার্স্ট পার্টটা পেয়েছি, মানে ইফ পার্টটা পেয়েছি। এলস পার্টের কোনো প্রয়োজনীয়তা নেই বলে এলস পার্ট এখানে ব্যবহার করা হয়নি। এটা সিম্পলভাবে বলা হয়েছে। এরপরে আমরা 53 পাতায় আমরা চলে যাব, যে সি ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টে কি বলছে? ইফ কন্ডিশন রিটার্নস ট্রু, দেন দ্য স্টেটমেন্টস ইনসাইড দ্য বডি অফ ইফ আর এক্সিকিউটেড। If condition returns true, condition returns true মানে কন্ডিশনের যদি সপক্ষে হয় যুক্তি, তাহলে স্টেটমেন্টের ইনসাইড, মানে স্টেটমেন্টগুলো ইনসাইডভাবে চলতে থাকবে। কার ইনসাইডের? ইফের ইনসাইড। এই যে এখানে সেই জন্য বলছে, ইফ কন্ডিশন রিটার্নস ট্রু, দেন দ্য স্টেটমেন্টস ইনসাইড দ্য বডি অফ ইফ আর এক্সিকিউটেড, and the statement inside body of else are skipped. আমরা বলে দিয়েছি যে দরকার যেটা হবে সেটা ইফ পার্টে দিয়ে দেওয়া হবে, আর যেটা দরকার হবে না সেটা এলস পার্টে দিয়ে দেওয়া হবে। এটা স্কিপ্ট বলেছে, সব সময় স্কিপ্ট তো হয় না, কোনো সময় এটা মানে স্কিপ্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে সেই পার্টে বিশেষ কিছু কাজ হবে না। যদি কাজ হয়, মানে ট্রু পার্টে যে কাজটা হচ্ছে, সেই পার্টের কাজটাই হচ্ছে অ্যাকচুয়াল কাজ, এবং সেটা পরপর সিকোয়েন্সিয়ালি হয়ে যাচ্ছে, তারপরে আর কোনো কাজ থাকছে না। সেই জন্য এলস পার্টটা স্কিপ করা হয়েছে। যে হয়তো কন্ডিশন হয়তো না হচ্ছে, তখন না হলে সেটা একদম টার্মিনেট করে যাবে, সেইটুকুনি শুধু এক্সিকিউট। মানে না হলে কি হবে সেটাই শুধু এক্সিকিউট, যে না হলে টার্মিনেট করে যাবে, ব্যাস, আর কিছু নেই। তাহলে এখানেও সেইটা বলে দিল। তাহলে এখানে ইফ কন্ডিশন রিটার্নস ফলস, দেন দ্য স্টেটমেন্ট ইনসাইড দ্য বডি অফ ইফ আর স্কিপড, অ্যান্ড দ্য স্টেটমেন্ট ইন এলস আর এক্সিকিউটেড।
আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে একটা প্রোগ্রামারের বা একজন প্রোগ্রামারের ওপরে নির্ভর করছে সে কোন পার্টটা রাখবে, মানে ইফ পার্টে রাখবে না এলস পার্টে রাখবে। কিন্তু এই স্টেটমেন্টের ডিসিশন মেকিং স্টেটমেন্টের দুটো পার্ট হয়, একটা ইফ পার্ট, একটা এলস পার্ট। এবার ইফ পার্টে আমি ফলসটা রাখতে পারি, আবার ইফ পার্টে ট্রুটা রাখতে পারি। এলস পার্টে আমি ফলসটা রাখতে পারি, আবার এলস পার্টে ট্রুটা রাখতে পারি। যে পার্টে যদি ফলস, এখানে বলছে ইফ কন্ডিশন রিটার্নস ফলস দেন দ্য স্টেটমেন্ট ইনসাইড দ্য বডি অফ ইফ আর স্কিপড। ফলস যদি হয় তাহলে ইনসাইড দ্য বডির মানে ইফের মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে ইফ কন্ডিশনের মধ্যে সেগুলো কিন্তু আর কোনোরকমভাবে এক্সিকিউটেড হবে না, মানে রান করবে না, তাহলে সেগুলো স্কিপড হয়ে যাবে। আর তাহলে কি হবে, অ্যান্ড দ্য স্টেটমেন্ট ইন এলস আর এক্সিকিউটেড। এলস পার্টে যে স্টেটমেন্টগুলো থাকছে সেগুলো এক্সিকিউট হবে। তাহলে পরিষ্কার দুটো সেন্টেন্সে পুরো পরিষ্কার করে দিল যে ইফ পার্টে একটা কিছু স্টেটমেন্ট থাকবে, এলস পার্টে কিছু স্টেটমেন্ট থাকবে। ইফ পার্টে যদি ট্রু থাকে তাহলে এলস পার্টে ফলস থাকবে। তাহলে প্রোগ্রাম যখন রান করবে তখন ইফ পার্টটা পুরো এক্সিকিউট হবে, এলস পার্টটা স্কিপ করে যাবে। আবার উল্টো দিক দিয়ে যদি হয়, ইফ পার্টে ফলস পার্টটা রইল আর এলস পার্টে ট্রু পার্টটা রইল, তাহলে প্রথমেই যখন এক্সিকিউশন শুরু হবে আগে ইফ পার্টটা চেক হবে, ইফ পার্টে যাই দেখবে ফলস সঙ্গে সঙ্গে ওটা স্কিপ করে যাবে, স্কিপ করে দিয়ে এলস পার্টে আসবে, এলস পার্টে যে স্টেটমেন্টগুলো থাকছে সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউশন হবে। এটা হলো মূল ব্যাপার ডিসিশন মেকিং স্টেটমেন্ট ইফ এলসের ক্ষেত্রে। এবার বইয়েতে দেখো সিনট্যাক্স অফ ইফ এলস স্টেটমেন্ট। প্রথমে ইফ, তারপরে কন্ডিশন, কার্লি ব্রেস, তারপরে স্টেটমেন্ট ইনসাইড দ্য বডি অফ ইফ, এখানে স্টেটমেন্টগুলো রইল মানে যা যা স্টেটমেন্ট দরকার, তারপরে কার্লি ব্রেস শেষ। আবার এলস পার্ট, আবার কার্লি ব্রেস শুরু, এলস পার্টের স্টেটমেন্টগুলো থাকবে কার্লি ব্রেস। তার মানে কার্লি ব্রেসটা যখন দেওয়া হবে তখন সেটা ইফ পার্টের যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলোকে নিয়ে, আর যদি এলস পার্টে আসি তাহলে সেখানেও যদি দেওয়া হয় তাহলে এলস পার্টের ওই স্টেটমেন্টগুলোকে নিয়ে। তার মানে দুটো ক্ষেত্রেই আমাকে কিন্তু কার্লি ব্রেস ব্যবহার করতে হবে। এবার প্রোগ্রাম নাম্বার 3 বলেছে প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য পারসন অ্যাডাল্ট অর চাইল্ড। একটা প্রোগ্রাম বানাতে বলেছে যে প্রোগ্রামের ওপরে ভিত্তি করে ওই প্রোগ্রামটা বলে দেবে, মানে এজের ওপর ভিত্তি করে মানে এজটা এন্টার করতে হবে প্রথম কথা। তাহলে এজটা এন্টার করার পর সেই প্রোগ্রাম বলে দেবে ক্যালকুলেশন মানে কম্পেয়ার করে বলে দেবে যে তিনি শিশু না অ্যাডাল্ট। তাহলে প্রোগ্রামটা কিভাবে লিখেছে, ভয়েড মেন ফাংশন, তারপরে কার্লি ব্রেস শুরু। এখানে কতগুলো দরকার, এখানে ইন্টিজার এজটা নিতে হবে। এজের ওপরেই তো হচ্ছে ছোট কি বড় সেটা বিবেচনা হয়। তাহলে সেখানে এজ বলে একটা ফিল্ড রইল, মানে ভেরিয়েবল রইল, সেই ভেরিয়েবলটা ইন্টিজার টাইপ অবশ্যই। এখানে অন্য কোনো নাম্বার, অন্য কোনো ভেরিয়েবল টাইপ নেওয়ার দরকার নেই, কারণ সাধারণত এজ 99 পর্যন্তই হয়, খুব কম আছে 100 পৌঁছেছে। তাহলে আমরা যেটা স্বাভাবিক সেটা ভাববো, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ইন্ট এজ দিই তাহলেও কিন্তু 100টা নিয়ে নেবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কারণ ইন্টের ভ্যালু কত, 8, ঠিক আছে, 8 বিট। তাহলে এখানে প্রিন্টএফ এবার দিচ্ছে, প্রিন্টএফ এবার এন্টার করাতে হবে, ইউজারকে দিয়ে এন্টার করাতে হবে এজটা। তাহলে সেই কারণে বলছে প্রিন্টএফ এন্টার ইওর এজ করা হলো, সেমিকোলন হলো। এবার প্রিন্টএফ %d %, তাহলে ওই এজটা মানে ওই নাম্বারটা মানে ওই সংখ্যাটা এজ নামে যে ভেরিয়েবলটা রয়েছে ইন্টিজার টাইপ তার মধ্যে নেওয়া হলো। এবার কন্ডিশন এবার আসছে, ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, এজ যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 হয়, মানে 18 অথবা 18-র বেশি হয়, তাহলে কি করবে, প্রিন্টএফ কার্লি ব্রেস রইল। এবার বডি অফ দ্য স্টেটমেন্ট, প্রিন্টএফে কি বলছে, ইউ আর এলিজিবল ফর ভোটিং। এখানে ভোটের কিছু ব্যাপার বললো, program to find out the person adult or child.
ঠিক আছে, এখানে স্টেটমেন্টটা ভুল আছে, ইউ আর এলিজিবল ফর ভোটিং। এখানে ভোটের তো কোনো সমস্যা, ভোটের তো কোনো কিছু বলা হয়নি, এখানে বলা হয়েছে অ্যাডাল্ট না চাইল্ড। তাহলে ইউ আর অ্যাডাল্ট অথবা ইউ আর চাইল্ড এরকমভাবে ইয়েটা হবে, তোমার এখানে যে লেখাটা হচ্ছে সেই লেখাটা হবে। এখানে ভোটিংয়ের কোনো প্রশ্ন নেই, সুতরাং ভোটিং হবে না। তাহলে ইউ আর চাইল্ড, তাহলে এখানে প্রিন্টএফ ইউ আর চাইল্ড যদি 18 অথবা 18-র বেশি হয়, 18 অথবা 18-র বেশি হয়, তাহলে বলতে হবে যে অ্যাডাল্ট। 18 অথবা 18-র বেশি হয় তাহলে বলতে হবে ইউ আর অ্যাডাল্ট, ইউ আর অ্যাডাল্ট। এলস পার্টে চলে আসছি, প্রিন্টএফ ইউ আর নট, ইউ আর চাইল্ড, ইউ আর চাইল্ড, ইউ আর চাইল্ড। কেন কি এখানে 18-র কম হয়ে যাচ্ছে, 18-র কম হলে তাকে আর অ্যাডাল্ট বলা যায় না। মানে অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট হতে গেলে মিনিমাম এজ 18 হতে হবে, 18 ছাড়া কাউকে অ্যাডাল্ট বলা যায় না, মানে পূর্ণবয়স্ক। তাহলে এখানে দেখো ইফ যে রয়েছে, ইফ যে স্টেটমেন্টটা রয়েছে সেই ব্লকটা, ইফ ব্লকের মধ্যে কার্লি ব্রেস দেওয়া হয়েছে। ব্লকটা করার জন্যে কার্লি ব্রেস দিয়ে আমরা প্রিন্টএফ বলে করেছি এবং সেখানে ক্যাপশনও দেওয়া আছে। তারপরে এলস পার্টে চলে এসেছি, মানে ওইটা ক্লোজ করে দেওয়া হয়েছে কার্লি ব্রেসটা। এরপর এলস পার্টে এসে আবার কার্লি ব্রেসের মধ্যে বলা হয়েছে ইউ আর চাইল্ড, ইউ আর চাইল্ড, মানে 18-র থেকে যদি কম হয় তাহলে সেখানে হবে চাইল্ড বলে কার্লি ব্রেস শেষ। ওই মেন কার্লি ব্রেস শেষ, মানে মেন কার্লি ব্রেস মানে মেন তোমার ফাংশানের মেন ফাংশান ক্লোজ করা হলো, ক্লোজ করে এবার ছেড়ে দেওয়া হলো। তাহলে এবার যদি প্রোগ্রামটা চালানো হয় তাহলে যতবার প্রোগ্রামটা চালানো হবে ততবার ওই রেজাল্টটা আসবে কার উপর ভিত্তি করে, যে এজটা ইনপুট হচ্ছে তার উপর ভিত্তি করে, যে এজটা ইনপুট হচ্ছে তার উপর ভিত্তি করে রেজাল্টটা আসবে। এবার 4 নম্বর, write a program to accept a number to print if number is positive, negative, 0 in 0, পজিটিভ, নেগেটিভ অথবা 0। তাহলে এখানে বলছে যে একটা নাম্বার ইনপুট করতে হবে, যে নাম্বারটাকে বলে দেবে সেটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। তাহলে পজিটিভ বা নেগেটিভ নাম্বার যদি বলতে হয় তাহলে আমাদের বলতে হবে যে 0-র থেকে যদি বড় হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার হবে, আর 0-র থেকে যদি ছোট হয় তাহলে আমাদের সেটা নেগেটিভ নাম্বার হবে। কারণ মাইনাস দিয়ে চলে যাচ্ছে, 0-র কম হলেই তো মাইনাস চলে যাবে, তাহলে মাইনাস হলেই সেটা নেগেটিভ নাম্বার, আর যদি মাইনাস না হয় তাহলে পজিটিভ নাম্বার। তাহলে এখানে এইটা হবে মূল আমার লজিকটা। এবার মূল লজিকের মধ্যে আমাদের এবার নিতে হবে INTN একটা নাম্বার নিতে হবে, সেই নাম্বারটাকেই তো আমি কম্পেয়ার করে বা চেক করে বলে দেব যে সেটা নেগেটিভ না পজিটিভ নাম্বার। তাহলে আর কোনো ভেরিয়েবলের প্রয়োজন নেই, তাহলে একটাই মাত্র ভেরিয়েবল এবং সেটা একটাই ইন্টিজার টাইপ। এবার বলা হলো প্রিন্টএফ এন্টার নাম্বার ইনপুট করতে বলা হলো। এবার স্ক্যানএফ দিয়ে দেওয়া হলো, স্ক্যানএফ %d কমা দিয়ে %n, %d %n বলে দেওয়া হলো। তার মানে ওই ভ্যালুটা যেটা ইউজার দিল সেটা মেমোরির মধ্যে চলে গেল, কোনখানে, ওই তোমার এর মধ্যে, যে ভেরিয়েবলটা রয়েছে ভেরিয়েবলের মধ্যে ওটা স্টোর হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে চেকিং করতে হবে ইফ n গ্রেটার দ্যান 0, n কি 0-র থেকে বড়, যদি ইয়েস হয় তাহলে বলবে পজিটিভ নাম্বার, যদি নো হয় তাহলে বলবে নেগেটিভ নাম্বার। আরেকটা বলেছে 0 যদি হয় তাহলে ইফ n ইকুয়াল টু, দেখো এখানে আমরা বলেছিলাম ইকুয়াল টু যদি দেওয়া হয় তাহলে ইকুয়াল টু দিতে হবে। তাহলে ইফ n ইকুয়াল টু মানে ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 0 যদি হয় তাহলে নাম্বার ইজ 0, আদারওয়াইজ কিছু বলবে না। তার মানে একটা এখানে যদি 0 হয় তাহলে 0ই বলবে, কারণ এখানে 3টে কথা বলেছে যে নাম্বারটা দেয়া হলো সেটা পজিটিভ না নেগেটিভ না 0, পজিটিভ নেগেটিভ না 0। তাহলে পজিটিভ নেগেটিভ না 0 যদি বলা হয় তাহলে পজিটিভ আর নেগেটিভের মধ্যে পার্থক্য হয়ে গেল, ওই কন্ডিশন দিয়ে পার্থক্য করিয়ে নেওয়া হলো। এবার যদি 0 হয় শুধু সেই নাম্বারটাকে একবার চেকিং করা সেটা কি 0, তাহলে যদি হয় তাহলে বলে দিতে হবে যে এই নাম্বারটা 0, ব্যাস।
হয়ে গেল, গেট সিএইচ দিয়ে দেওয়া হলো। এবার কার্লি ব্রেসগুলো কিন্তু যার আরম্ভ তার কিন্তু শেষ করতে হবে, যার আরম্ভ তার কিন্তু শেষ করতে হবে, না হলেই নেস্টেড এরার দেবে, না হলেই নেস্টেড এরার দেবে। কারণ একটা কার্লি ব্রেস যখন আর একটা কার্লি ব্রেসকে ক্লোজ করছে না, মানে একটা কার্লি ব্রেস হয়তো বেশি হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে নেস্টেড এরার দেয়। তাহলে ওই কার্লি ব্রেস বা ব্র্যাকেটগুলো কেয়ারফুলি ক্লোজ করতে হবে। একদিকে যদি 5টা হয় তাহলে অন্যদিকে 5টাই হবে, মানে ওপেনে যদি 5টা হয় তাহলে ক্লোজিংয়েও 5টা হবে, এখানে কোনো দ্বিমত নেই। এবার গেট সিএইচ করে কার্লি ব্রেস করে কমপ্লিট। তাহলে এখানে 4 নম্বর প্রোগ্রামটা হলো। 5 নম্বরটা কি বলেছে? রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট আ নাম্বার ফ্রম দ্য ইউজার অ্যান্ড প্রিন্ট ইফ ইট ইজ ইভেন অর অড। তাহলে যে কোনো একটা নাম্বার দিতে বলেছে, সেই নাম্বারটাকে চেকিং করতে বলেছে সেটা কি অড না ইভেন। এখন কোনো নাম্বার যদি অড বা ইভেন চেক করতে হয় তাহলে কি করতে হবে? সাধারণত আমরা তাকে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ থেকে যায় তাহলে বলবো ইভেন, তাহলে বলবো অড। আর যদি না ভাগশেষ থাকে তাহলে বলবো ইভেন। তার মানে আমাদের ইভেন নাম্বার কোনগুলো? 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ইত্যাদি। আর অড নাম্বার কোনগুলো? 1, 3, 5, 7, 9, 11, 13 এইগুলো। তাহলে সেই জন্য এবার এখানে কি করতে হবে? তাহলে ইনক্লুড std হ্যাশ ইনক্লুড উইথ হ্যাশ ইনক্লুড std io.h, তারপরে con io.h ভয়েড মেন ফাংশন ব্যবহার করা হলো। একটাই মাত্র ভেরিয়েবল নেওয়া হলো, সেটা বা নেওয়া হবে, সেটা ইন্টিজার টাইপ। এবার এই প্রিন্টএফ এন্টার নাম্বার দেওয়া, স্ক্যানএফ হলো, ডি হলো, এনকে তুলে নেওয়া হলো, মানে এন এর ভ্যালুটাকে তুলে নেওয়া হলো। এবার ইফ এন %2 এখানে ডিভিশনের চিহ্ন, তার মানে n ভাগ 2 যদি ইকুয়াল টু 0 হয়, n ভাগ 2 করে ইকুয়াল টু 0 হয়, তাহলে বলতে হবে এটা ইভেন নাম্বার। আর যদি এলস পার্টে কি বলেছে? এলস পার্টে যদি না হয় তাহলে এটা অড নাম্বার। একদম সিম্পল, শুধুমাত্র লজিকটা খেয়াল করে নিতে হবে, কতগুলো ভেরিয়েবল লাগবে সেটা খেয়াল করে নিতে হবে, এবং কী টাইপের ভেরিয়েবল লাগবে সেটা খেয়াল করে নিতে হবে। যদি হয় তাহলে এর কোনো ভুল হবে না। কিন্তু এখানে কোথায় সেমিকোলন, কোথায় কমা, কোথায় ইনভার্টেড কমা, এগুলো কোথায় কার্লি ব্রেস শুরু, কোথায় কার্লি ব্রেস শেষ, সেটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু প্রোগ্রাম এরার দেবে। এরপর গেট সিএইচ করলাম, ফাংশন, সেমিকোলন, তারপরে কার্লি ব্রেস শেষ। তাহলে এখানে আমরা এটা করে ফেললাম যে রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট এ নাম্বার ফ্রম দ্য ইউজার অ্যান্ড প্রিন্ট অড আর ইভেন। লাস্ট যে এক্সাম্পলটা রয়েছে, রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট এ নাম্বার ফ্রম দ্য ইউজার অ্যান্ড প্রিন্ট ইফ ইট ইজ ডিভিজেবল বাই 5। একটা নাম্বার নিতে বলেছে, সেই নাম্বারটা 5 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা বলতে বলেছে। সিম্পল ব্যাপার। তাহলে প্রথমে std io.h, তারপরে con io.h নেওয়া হলো, ভয়েড মেন হলো, মেন ফাংশনের সাইন হলো, কার্লি ব্রেস শুরু হলো। এবার int n মানে ইন্টিজার টাইপের নাম্বার একটা দেওয়া হলো, সেটা n নামে। এরপর প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার। এবার স্ক্যানএফ %d $n, n এর মধ্যে চলে এলো। ইফ n %5 ইকুয়াল টু 0, কারণ 5 দিয়ে বলেছে, তাহলে n%5, nকে 5 দিয়ে ভাগ করে যদি 0 হয় তাহলে বলতে হবে ডিভিসেবল বাই 5, মানে এটা ইফ পার্টে চলে গেল, এটা পজিটিভ হলো বা ট্রু হলো, তাহলে এটা চলে গেল ডিভিসেবল বাই 5। আর যদি না হয় তাহলে এলস পার্টে চলে এলো, প্রিন্টএফ এন্টার নট ডিভিসেবল বাই 5, তারপরে গেট সিএইচ করলাম, তারপরে কার্লি ব্রেস শেষ। তাহলে মোটামুটি আমাদের এখানে সেকেন্ড টার্মের যে কোর্স আছে, সেকেন্ড টার্মের কোর্স আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা ওই আগের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু আলোচনা করে নেব, যেটা ব্লগে দেওয়া আছে।